প্রিয় শিক্ষার্থী, সবাইকে শুভ সকাল। সবার মঙ্গল কামনা করে, শুভ কামনা করে আমরা ক্লাস শুরু করছি। তোমরা নিশ্চয়ই অবগত আছো যে আমরা গত ক্লাসে ফকির বিদ্রোহ, সন্ন্যাসী বিদ্রোহ, নীল বিদ্রোহ নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ 1857 সাল নিয়ে আলোচনা করব। পলাশীর যুদ্ধ পরবর্তী 100 বছর ব্রিটিশ ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দুঃশাসন, শোষণ ও নিপীড়নের দরুন সমগ্র ভারতের সকল জনগোষ্ঠীর মধ্যে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তীব্র অসন্তোষ দানা বেঁধে বিস্ফোরণমুখ পরিস্থিতির সৃষ্টি করে। আর এই সূত্র ধরে ভারতীয় সৈন্যবাহিনীতে বিদ্রোহ দেখা দেয় এবং তা দ্রুত জনগণের মধ্যে ছড়িয়ে পড়ে জনতার বিদ্রোহে রূপান্তরিত হয়। ইতিহাসে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এটি সিপাহী বিদ্রোহ নামে পরিচিত হলেও এই বিদ্রোহের প্রকৃতি ও ব্যাপকতার কারণে অনেকে এটিকে মহাবিদ্রোহ, 1857 সালের বিপ্লব, জাতীয় অভ্যুত্থান কিংবা ভারতের প্রথম জাতীয় স্বাধীনতা সংগ্রাম নামে অভিহিত করে থাকেন। তবে ব্রিটিশদের নানামুখী ষড়যন্ত্র ও বিদ্রোহীদের নানা প্রকার দুর্বলতার কারণে এই বিদ্রোহ ব্যর্থ হলেও এর মাধ্যমে ভারতবাসী উপনিবেশিক শক্তির বিরুদ্ধে ধারাবাহিক সংগ্রামের যে প্রেরণা লাভ করেন, তাই পরবর্তী সময়ে এই ভূখণ্ডে স্বাধীনতার সূর্যকে উদিত করে। 1857 সালের মহাবিদ্রোহ বা ভারতের প্রথম জাতীয় স্বাধীনতা সংগ্রাম কিংবা সিপাহী বিদ্রোহের কারণ বিশ্লেষণ করে আমরা যে সকল বিষয়গুলো নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করছি, তার মধ্যে আমরা প্রথমেই বলবো রাজনৈতিক কারণ। রাজনৈতিক কারণের মধ্যে প্রথম যে পয়েন্টটি নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে মুসলমান সম্প্রদায়ের বিক্ষুব্ধ মনোভাব। পলাশী যুদ্ধ পরবর্তী সময়ে কোম্পানির শাসনামলে মুসলিম অভিজাত সম্প্রদায় ক্ষমতাচ্যুত হওয়ার পাশাপাশি ব্যবসা বাণিজ্য থেকেও অপসারিত হতে থাকেন। আর এভাবে কোম্পানির শাসনামলে মুসলিম সম্প্রদায়কে পর্যদস্ত করে তৈরি হতে থাকে এক বিকল্প ক্ষমতার ভিত্তি। ফলে মুসলমানদের মধ্যে ব্রিটিশ বিরোধী মনোভাব তীব্র হয়ে ওঠে এবং তারা বিচ্ছিন্নভাবে ব্রিটিশ বিরোধী সংগ্রাম চালিয়ে যেতে থাকে। মহাবিদ্রোহের পশ্চাতেও মুসলমান সম্প্রদায়ের ব্রিটিশ বিরোধী বিক্ষুব্ধ মনোভাব তীব্রভাবে কাজ করতে থাকে। দ্বিতীয় পয়েন্টটি লেখো, সত্য বিলোপ নীতির দ্বারা রাজ্য দখল। লর্ড ডালহৌসি সত্য বিলোপ নীতির প্রবর্তন করেছিলেন। এই নীতির ফলে যাদের উত্তরাধিকার ছিল না তাদের রাজত্ব ব্রিটিশরা দখল করে নিতেন। দেশীয় রাজন্যবর্গের মধ্যে ব্রিটিশ বিরোধী মনোভাব তীব্র ঘৃণার সৃষ্টি করে। ব্রিটিশ আশ্রিত ও ব্রিটিশ সৃষ্ট দেশীয় রাজ্যসমূহে উত্তরাধিকার না থাকলে সত্য বিলোপ নীতির প্রয়োগ দ্বারা এ সকল রাজ্য সরাসরি ইংরেজরা দখল করে নেয়। আশ্রিত রাজ্যে কুশাসন। আশ্রিত রাজ্যসমূহে কুশাসনের ফলে মহাবিদ্রোহের পূর্বে কয়েকটি বিদ্রোহ সংগঠিত হয়। সেনাবাহিনীর ভাতা হ্রাস করা হলে 1804 খ্রিস্টাব্দে ত্রিবাঙ্কুর রাজ্যের সেনাবাহিনী বিদ্রোহী হয়। 1808 খ্রিস্টাব্দে ত্রিবাঙ্কুরের দেওয়ান ভেপু তাপ্পি বিদ্রোহী হয়ে কালিকটের রাজাকে ব্রিটিশের বিরুদ্ধে উত্তেজিত করতে চেষ্টা করে। 1815 থেকে 1818 খ্রিস্টাব্দে দ্বিতীয় বাজিরাও কাথিয়াবাড়ের রাজপুত সহ রাজন্যবর্গকে ব্রিটিশের বিরুদ্ধে উত্তেজিত করার চেষ্টা করে। ফলে রাজপুতরা অঞ্চল একাধিক বিদ্রোহে সংগঠিত হয়। আদিম জাতিগুলোর মধ্যে বিক্ষোভ। ব্রিটিশদের সাম্রাজ্যবাদী নীতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আদিম জাতিগুলোর মধ্যে ব্রিটিশ বিরোধী মনোভাব প্রবল হয়ে ওঠে, যে কারণে সিংহলের কোলারি, মানভূমের ভুঞ্জি, উড়িষ্যার খন্দ, রাজমহলের সাঁওতাল প্রভৃতি আদিম জাতিগুলো ব্রিটিশের অত্যাচারী শাসনের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে ওঠে। আমরা সাঁওতাল বিদ্রোহের কথা বলতে গেলে পরেই
কানুসিধুর কথা বলতে পারি এবং ইতিহাসে উল্লেখযোগ্য স্থান দখল করে আছে। অর্থনৈতিক কারণসমূহ বিশ্লেষণ করে আমরা যে সকল পয়েন্টগুলো নিয়ে তোমাদের সামনে আলোচনা করব, তার মধ্যে প্রথম পয়েন্টটি হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অর্থনৈতিক শোষণ। কোম্পানির সূচনা পর্বে সাধারণ ব্যবসা বাণিজ্যের পাশাপাশি ক্ষমতা গ্রহণে আগ্রহী বিত্তশালীদেরকে পর্যায়ক্রমে শাসক বানানোর মতো লাভজনক ব্যবসাতেও হাত দিয়েছিল। এভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মীর জাফর, মীর কাসিম ও অন্যান্যদেরকে ক্ষমতায় বসিয়েছিল। আবার অযোধ্যার নবাব বা অনুরূপ দেশীয় রাজাদের সাথে বিভিন্ন চুক্তিতে উপনীত হয়ে তাদের রাজ্য রক্ষার নামে কোম্পানির সৈন্যবাহিনী পরিপোষণের জন্য প্রচুর অর্থ দেওয়া হতো। একইভাবে রানী ভবানী ও চৈত সিংহের নিকট থেকেও অর্থ আদায় করা হয়েছিল। দেওয়ানি লাভের পর ব্যবসা বাণিজ্যের জন্য কোম্পানিকে আর ইংল্যান্ড থেকে টাকা পয়সা আনতে হতো না, বরং তারা উপমহাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ ইংল্যান্ডে ইংল্যান্ডে পাঠিয়েছিলেন। জমিদার শ্রেণীর ব্রিটিশ বিরোধী মনোভাব। লর্ড কর্নওয়ালিস ব্রিটিশদের সহযোগী হিসেবে যে জমিদার শ্রেণী সৃষ্টি করেছিল, এক পর্যায়ে তারা ব্রিটিশ বিরোধী মনোভাবের পরিচয় প্রদান করে, কেননা সূর্যাস্ত আইন জমিদারদের মধ্যে অসন্তোষের সৃষ্টি করে। আর এই আইনের প্রভাবে বহু জমিদার তাদের জমিদারি হারিয়ে বিত্তহীন হয়ে পড়েন এবং কোম্পানির শাসনের বিরোধিতা করতে শুরু করেন। মুসলমান রায়তদের দুর্দশা। চিরস্থায়ী বন্দোবস্তের ফলে নিরীহ ও মুসলমান রায়তগণ সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে যান। রায়ত ও জমিদারদের শোষণ করে এক শ্রেণীর কর্মচারী সমৃদ্ধশালী হয়ে উঠেছিল। এ প্রসঙ্গে উইলিয়াম হান্টার বলেন, বিগত ৭৫ বছর ধরে বাংলার মুসলিম পরিবারগুলোর অস্তিত্ব পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে যায়, নতুবা ইংরেজদের সৃষ্ট নতুন বিত্তশালী সমাজের নিচে এ সময় চাপা পড়ে যায়, যা মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহের ইন্ধন যোগায়। কৃষক শ্রেণীর আর্থিক দুরবস্থা। কোম্পানির শাসনের ফলে কৃষকদের মধ্যে আর্থিক দুরবস্থা চরমে ওঠে এবং এই দুরবস্থার ফলে কৃষকরা খণ্ড খণ্ডভাবে বা সংগঠিতভাবে ইংরেজ শাসনের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে ওঠে। সম্পদ লুণ্ঠন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল এক বেনিয়া কোম্পানি। শাসন কার্যে ছিল না তাদের কোনো প্রকার পূর্ব অভিজ্ঞতা, ছিল না কোনো দক্ষতা, ব্যবসা বাণিজ্যেও ছিল না তাদের কোনো সততা। ফলে তারা এদেশ থেকে সম্পদ লুণ্ঠন করে স্বর্ণ রৌপ্য ইংল্যান্ডে পাচার করায় সমাজের উঁচু নিচু সকল শ্রেণীর মানুষ এই বেনিয়া শক্তির শাসনের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে ওঠে। কুটির শিল্পের বিলুপ্তি। ভারতে যে সমৃদ্ধশালী কুটির শিল্প ছিল, সেই কুটির শিল্পকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একেবারে চিরতরে বিলুপ্তি প্রদান করে। ভারতের কৃষি ও বাণিজ্য যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির করতলগত, ঠিক সেই সময় ইংল্যান্ডে শিল্প বিপ্লবের অভ্যুদয় হয়। ১৭ শতক পর্যন্ত ব্যাপক পরিমাণ ভারতীয় বস্ত্র ইংল্যান্ডে রপ্তানি হলেও ১৮ শতক হতে ইংল্যান্ডে ভারতীয় রেশম বস্ত্রের আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। অপরদিকে ইংল্যান্ডের শিল্পজাত দ্রব্যাদির আমদানির ফলে ভারতের কুটির শিল্পগুলোর বিলুপ্তি ঘটে। আর এভাবে ভারতের অর্থনীতি পুরোপুরি ইংল্যান্ডের অর্থনীতির উপর নির্ভরশীল হয়ে পড়ে এবং ভারতের অর্থনীতি বিপর্যয়ের সম্মুখীন হয়। আমরা জানি যে ভারতের যে সমৃদ্ধশালী মসৃণ বস্ত্রশিল্প ছিল, সেই বস্ত্রশিল্পের কারিগরদের আঙ্গুল কেটে দেওয়া হয়েছিল এবং যাতে তারা আর কোনো দিন বস্ত্র তৈরি করতে না পারে, এবং ভারতের বস্ত্রশিল্পকে ধ্বংস করে ইংল্যান্ডের বস্ত্রশিল্পকে সমৃদ্ধশালী করা হয়েছিল। তার ডান্ডিশায়ার, ল্যাঙ্কাশায়ার সমৃদ্ধ হয়ে ওঠে এবং ইংল্যান্ডে শিল্প বিপ্লব সংগঠিত হয়। এইভাবেই ভারতের ধন সম্পদে সমৃদ্ধশালী হয়ে ওঠে ইংল্যান্ডের নগরী। ভারত নানা রকম আর্থিক দুরবস্থার সম্মুখীন হয়, আর ইংল্যান্ড হয় আর্থিক সমৃদ্ধশালী নগরী। কিন্তু আমরা জানি যে ১৯০ বৎসরের শাসনে ইংরেজরা কখনোই নিষ্কণ্টকভাবে, তারা সহজভাবে
এই শাসন কর্মকাণ্ড পরিচালনা করতে পারেনি। ভারতীয়রা নানাভাবে নানা সময়ে তারা সংগঠিত হয়ে বিদ্রোহ করেছে, এই ইংরেজ শাসনের ভিতকে কাঁপিয়ে দিয়েছে এবং ইংরেজ একসময় ভারতবর্ষ ছেড়ে যেতে বাধ্য হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আলোচনা আজকে এ পর্যন্তই। এরপরে আমরা সামাজিক কারণ, ধর্মীয় কারণ এবং সামরিক কারণসমূহ নিয়ে, সিপাহী বিদ্রোহের এই কারণসমূহ নিয়ে আমরা আলোচনা করব, সামাজিক, ধর্মীয় এবং সামরিক কারণগুলো নিয়ে। এর মধ্য দিয়ে আমাদের সিপাহী বিদ্রোহের আলোচনা সমাপ্ত হবে। আমরা বলি যে এই দুর্যোগ সময়ে, এই করোনাকালীন সংকটে তোমরা সকলেই সাবধানে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, অবশ্যম্ভাবীভাবেই মাস্ক ব্যবহার করবে। ঘরের বাইরে যখনই যাবে তখন মাস্ক ব্যবহার বাধ্যতামূলক। বারবার সাবান জলে হাত ধুবে। আমাদের এই পরিস্থিতি মোকাবেলা করেই সময়কে এগিয়ে নিয়ে যেতে হবে এবং আমরা জানি না যে এই কঠিন পরিস্থিতি আমরা কবে সুষ্ঠুভাবে মোকাবেলা করে স্বাধীনভাবে জীবনযাপন করতে পারব। যতদিন সেই পরিস্থিতির উদ্ভব না হচ্ছে ততদিন আমাদেরকে খুব সাবধানেই চলতে হবে। সবার আগে জীবন, সবার আগে স্বাস্থ্য। তোমরা নিজেরা সাবধানে থাকবে, পরিবারের সকলকে সাবধানে রাখবে, শারীরিক দূরত্ব বজায় রেখে চলবে। তোমাদের আবারও মঙ্গল কামনা করে, শুভকামনা জানিয়ে সাবধানে থাকবে, সুস্থ থাকবে, সুস্থ দেহে সুস্থ প্রাণে বেঁচে থাকবে এবং আমাদের ক্লাসগুলো নিয়মিত ফলো করবে। আমরা যেহেতু শ্রেণীকক্ষে বসে আমাদের পাঠদান করা সম্ভব হচ্ছে না, কিন্তু অনলাইনের ক্লাসেই তোমরা সম্পৃক্ত থাকবে, স্যারদের সাথে নিয়মিত যোগাযোগ